জমি, বাড়ি আর অফিস সবকিছু মিলিয়ে 5 কোটি টাকা মতন হয়ে যাবে। আর এত কিছু সব আপনার? হ্যাঁ, সবকিছুই আমার। আপনার যা কিছু আছে যদি সেসব আমার হয়ে যায় তাহলে? খাইয়ে খাইয়ে মেরে ফেলার প্ল্যান করছো নাকি? আপনি খাবেন, অনেক খাবেন, আপনার জ্ঞান থাকবে না, কাজটা খুব সহজ হয়ে যাবে না? আর নেশায় গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আর বাড়ি পৌঁছানোর বদলে সোজা উপরে চলে যাব। এক্স্যাক্টলি। তাতেও যদি কাজ না হয় তাহলে আমি আছি তো। আপনি শুধু খান, যত খুশি খান, প্রাণ ভরে খান। কখনো কখনো কোনো মানুষের দুর্বলতা তার সামনের মানুষটার হাতে সেই অস্ত্র হয়ে দাঁড়ায় যেই অস্ত্রের দ্বারা সে সেই মানুষটিকে দিয়ে যা খুশি করাতে পারে, তার সবকিছু কেড়ে নিতে পারে। আমরা আশেপাশের প্রত্যেকটি মানুষের উপর সন্দেহ করতে পারি না, কিন্তু যদি আমাদের সামনের মানুষটি আমার দুর্বলতাকে বাহবা দেয় তাহলে সন্দেহের প্রশ্ন ওঠে। তখন সতর্ক হওয়া প্রয়োজনীয় হয়ে ওঠে যে সামনের মানুষটার উদ্দেশ্য খারাপ নয় তো, আমাদের সামনের মানুষটা আমাদের দুর্বলতাকে হাতিয়ার বানিয়ে আঘাত করার জন্য সুযোগ খুঁজছে না তো। এখন তুমি জিজ্ঞেস করবে নিখিল কালকে আমরা যাচ্ছি কিনা? হ্যাঁ দাদা, আমি এটাই জিজ্ঞেস করতাম। হ্যাঁ ভাই, কালকে যাচ্ছি আমি আজমগড়, সাথে মা আর রোহনও যাচ্ছে আমার সাথে। দাদা, তুমি ড্রিঙ্ক করছো? হ্যাঁ, কিন্তু একটু খেয়েছি। দাদা, এবার তো একটু সিরিয়াস হয়ে যাও। অঙ্কিতার সঙ্গে প্রথমবার দেখা করতে যাচ্ছ। অঙ্কিতার সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছি, বিয়ে তো আর প্রথমবার করছি না। কিন্তু দাদা, এই তোমার নেশার কারণে পাকা কথা না ভেস্তে যায়। ভেস্তে যাবে কি করে? অঙ্কিতা সব জানে, আমি আগেই ওকে সব পরিষ্কার করে বলে দিয়েছি। কি বলে দিয়েছো? এই যে শখ করে একটু খাই। মানে আমি ঠিক বুঝলাম না। মানে এই যে কখনো শখ করে একটু খাই। মাতাল নই আমি। তার মানে আপনি প্রতিদিনই খান? প্রায় রোজ। দেখো অঙ্কিতা, আমরা দেখা করব, আমাদের বাড়ির লোকজন মিলে সম্পর্ক তৈরি করবেন, তার আগে আমার মনে হলো যে আমি নিজের বদ অভ্যেস সম্পর্কে তোমাকে বলে দিই, তাই বলে দিলাম। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এত সততার সঙ্গে আপনার বদঅভ্যেসটা আমাকে বলে দিলেন যখন, তখন আর আমার কিছু বলার নেই। সবকিছু পরিষ্কার করে বলে দিয়েছি। দাদা, বিয়ের আগে ব্যাপারটা অন্য, আর বিয়ের পর পরিস্থিতি অন্যরকম হয়। হ্যাঁ ভাই, তুমি তো হচ্ছে বিবাহিত আর আমি হচ্ছি ডিভোর্সি। এখন তুমি ছাড়া আর কে জ্ঞান দেবে বলো? দাদা, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না। আমি আর মতো এটাই চাই যে তুমি আবার সংসার শুরু করো। তুমি ভালো স্ত্রী পাবে আর রোহন ওর মাকে। ঠিক আছে, এখন তাহলে রাখছি, কাল আজমগড় যাওয়ার আগে তোকে ফোন করব। ঠিক আছে দাদা। আচ্ছা, গুড নাইট। তাহলে দাদা যাচ্ছে কাল? হ্যাঁ, ওরা সকালেই রওনা হচ্ছে আগ্রা থেকে, আর সন্ধ্যের মধ্যে আজমগড় পৌঁছে যাবে। সেটাই তো ভালো না? তুমিও তো চেয়েছিলে যে দাদা আজমগড় যাক আর অঙ্কিতার সাথে দেখা করুক। মা, রোহন কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, তুই আজও খেয়ে এসছিস? মা, আজ আবার তুমি কথা শোনাবে? না, বলবো না। আমি চলে যাব নিখিলের কাছে। শুধু একবার তোর বিয়েটা অঙ্কিতার সাথে দিয়ে দি। কাল সকালে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ মা, মনে আছে আমার। আমাকে গাড়ি চালাতে হবে সেটাও মনে আছে। যা কিছু করছি না সব তোর জন্য করছি রে, আমি এটা জানি। তুই এখনো খুব ছোট্ট, তোর তো মাকে চাই, তাই না? পবন আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। পরের দিন পবনের তার ভাবী স্ত্রী অঙ্কিতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। প্ল্যান ছিল আগ্রা থেকে আজমগড় যাওয়ার, কিন্তু এই প্ল্যানের পিছনে আরো একটা প্ল্যান রূপ নিচ্ছিল। কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা প্ল্যানই শেষ পর্যন্ত সফল হবে।
রোহন, আয় রে। The number you have called is currently not reachable. Please try again. শুনছো, এই নাও তোমার Number you have টিফিন। called is currently not reachable. কি হলো? দাদার মা দুজনের ফোনই নট রিচেবল বলছে। কিন্তু ওরা সকালে বেরোনোর সময় তো তোমার সঙ্গে কথা হয়েছিল। হ্যাঁ, কিন্তু তাও সে তো 2 ঘন্টা হয়ে গেল। দেখো, তুমি চিন্তা করো না, হয়তো ওরা হাইওয়েতে আছে, নেটওয়ার্কে কোনো প্রবলেম হতে পারে। পরে চেষ্টা করব। ঠিক আছে, বাই। বাই। The number you have called is currently not reachable. Parade! Attack! 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 Parade! Stamping march! तेज चल! The number you have called is currently not reachable. Please try again later. Thank you. The number you have called is currently not reachable. কি হলো, দাদা পৌঁছে গেছে আজমগড়? জানি না, সকাল থেকে মা দাদার ফোনটা আনরিচেবল বলছে। তুমি চিন্তা করো না, এত দূরের রাস্তায় তো একটু দেরি হয়েই যেতে পারে। তুমি গোবর্ধন কাকাকে ফোন করে দেখো না। হ্যাঁ নিখিল বাবা, কেমন আছো তুমি? আমি ঠিক আছি কাকা। পবনদার সঙ্গে একটু কথা বলবো। পবন তো এখনো আসেইনি। ভাবছিলাম তোমাকে এটাই জিজ্ঞেস করবো যে ওরা এখনো বেরিয়েছে নাকি। কাকা, ওরা তো আজ সকালেই বেরিয়ে গেছিল। আমার কথা হয়েছিল দাদার সাথে সকাল 7টা নাগাদ। এতক্ষণে তো ওদের চলে আসা উচিত ছিল। হতে পারে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে হয়তো। হতে পারে, কিন্তু এখন তো আমার টেনশন হচ্ছে। রাস্তায় হয়তো ট্রাফিক বেশি আছে, তাই জন্যই হয়তো দেরি হচ্ছে। হ্যাঁ কাকা, কিন্তু ফোন তো করা উচিত ছিল। আরে চিন্তা করো না, অঙ্কিতাদের বাড়িতে কাল দুপুরের পরেই আমাদের যাবার কথা। আর পবন তো একাই গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসছে। হয়তো ক্লান্ত হয়ে কোথাও দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, চলে আসবে। কাকা, মাঝরাত হোক বা সকাল, যখনই ওরা আসবে আমার সঙ্গে কথা বলাবেন। ঠিক আছে বাবা। কি হয়েছে, দাদারা এখনো পৌঁছয়নি? আবার কাকে ফোন করছো? নিখিল, তুমি একদম চিন্তা করো না, এত দূরে জার্নিতে তো একটু দেরি হতেই পারে না। তুমি একদম টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। দেখে নিও, সকালবেলায় দাদা ফোন করবে। পরদিন সকালে নিখিলের কাছে ফোন তো এলো, কিন্তু সেই ফোন পবন বা তার মা করেনি। সেই ফোন উত্তরপ্রদেশের বেনারস শহর থেকে এসেছিল, একটা চমকে দেওয়ার মতো তথ্য নিয়ে। হ্যালো, নিখিল ভরদ্বাজ? হ্যাঁ বলছি, আপনি কে? আমি সাব ইন্সপেক্টর বিবেক পত্তর বলছি, সাক্ষীনগর আউটার বেনারস পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ বলুন। দেখুন, আজ সকালে আমরা একটা গাড়ি পেয়েছি, ডার্ক গ্রে কালারের। গাড়ির নাম্বার হলো UPXX2988। এই গাড়িটা আপনার? হ্যাঁ আমাদেরই গাড়ি।
কেন, কি হয়েছে? আসলে ওই গাড়িটা আমরা বেনারস হাইওয়ের পাশে জঙ্গলে পেয়েছি। স্যার, ওতে আমার দাদা, আমার মা আর আমার ভাইপোও ছিল। ওরা কোথায়? দেখুন, আমরা শুধু গাড়িটাই পেয়েছি, গাড়ির ভেতরে কেউ ছিল না। আরটিও থেকে আপনার নাম্বার পেয়েছি। কিন্তু স্যার, ওরা তিনজন কাল সকালে আগ্রা থেকে আজমকারের জন্য বেরিয়েছিল, তাহলে বেনারস কি করে চলে গেল? দেখুন, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ঠিক আছে স্যার। নিখিল, কি হয়েছে? কে ফোন করেছিল? বেনারস পুলিশ দাদার গাড়িটা পেয়েছে। বেনারস পুলিশ? হ্যাঁ নিখিল বাবা, আমি তো তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। এরা এখন পর্যন্ত এসে পৌঁছলোই না। ও অঙ্কিতার বাবাও জিজ্ঞেস করছিল পবনের ব্যাপারে। কাকা, বেনারস পুলিশ আমাদের গাড়িটা পেয়েছে একটা জঙ্গলেতে। বেনারস? কোথায় আজমগড় আর কোথায় বেনারস? আচ্ছা কাকা, আমি আমার সিনিয়রের থেকে পারমিশন নিয়ে বেরোচ্ছি বেনারসের জন্য। আপনি অঙ্কিতার বাবা আমাকে একটু বলে দেবেন। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি এদিকটা দেখে নিচ্ছি। ঠিক আছে কাকা, পায়েল জিনিসপত্র গোছাও। বিষয়টা খুব সিরিয়াস, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া উচিত। আমি আশা করছি তোমার ফ্যামিলি ঠিক আছে। আমি ওইটাই প্রে করছি, কিন্তু খুব টেনশন হচ্ছে স্যার। আমি বুঝতে পারছি। তুমি তাড়াতাড়ি বেনারস পৌঁছো। যদি তোমার কোনো রকমের সাহায্যের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ স্যার। না, কাল দু একবার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার ফোনটা তো আনরিচেবল ছিল। অঙ্কিতার দাদার সাথে শেষ কবে আপনার কথা হয়েছিল? পরশুদিন। সেদিন উনি আমাকে বলেছিলেন কাল উনি গোবর্ধন কাকুর বাড়িতে আসবেন, আর আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমরা আজই বেনারস পৌঁছে যাব। এবারে ওখানে গেলেই ব্যাপারটা জানা যাবে। শুনুন, আপনারা কিছু জানতে পারলেই আমাকেও একটা কল করে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। কিছু জানতে পারলে মা? আজকে নিখিল বেনারসে পৌঁছে যাবে। বেনারস পুলিশ পবনবাবুর গাড়ি পেয়েছে। আজই তো সবকিছু ঠিক হবার কথা ছিল, জানি না কার নজর লেগেছে। আমরা গাড়িটা পুরো চেক করেছি, গাড়িতে কোথাও কোনো ডেন্ট নেই, তার মানে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। কিন্তু স্যার, ওদের সব জিনিসপত্র গায়েব। হতে পারে ওদেরকে কেউ লুট করেছে। যদি ওনাদের কেউ লুট করতো তাহলে ওরা গাড়িটা রেখে গেল কেন? নিখিল, এরকমও তো হতে পারে যে মা, দাদা আর রোহন আগ্রা থেকে যায়নি আজমগড়ের জন্য। হতে পারে যে ওরা বাড়িতেই আছে। যদি ওরা আগ্রাতেই থাকে তাহলে গাড়িটা এখানে কি করে এলো? আর যদি বাড়িতে থাকতো তাহলে ল্যান্ডলাইনের ফোনটা তো ধরতো। আমার মনে হয় যে আগ্রার বাড়িতে গিয়ে আমাদের চেক করা উচিত। এখানে তো তালা দেওয়া। তোমার কাছে ডুপ্লিকেট চাবি আছে তো? হ্যাঁ, দাও। এখানে তো কেউ নেই, আর এমন মনে হচ্ছে না কেউ জোর করে ঘরের ভিতর ঢুকেছে। হ্যাঁ, ওই পেছনের বাগানটাতে নেই তো? তুমি একবার যাও না, বাগানটা চেক করে এসো। ঠিক আছে।
you have called is currently not reachable. Please try again পাচ্ছি না, later. পায়েল এবার ভয় করছে। ওরা নিশ্চয়ই আজমগড়ের জন্য বেরিয়েছিল। রাস্তাতে কোথাও কিছু? না, এসব কি বলছো তুমি? স্যার, 2 দিন আগে মানে 16ই এপ্রিল সকাল 7টা নাগাদ আমার মা, দাদা আর ভাইপো 3 জনে আমাদের গাড়িতে করে আগ্রা থেকে আজমগড়ের জন্য বেরিয়েছিল। স্যার, 2 দিন হয়ে গেল ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, আর ওদের ফোনও আনরিচেবল বলছে। গতকাল মানে 17ই এপ্রিল বেনারস পুলিশ ওই গাড়িটাই আউটার বেনারসের জঙ্গলে পেয়েছে। ওনাদের সাথে শেষ কখন কথা হয়েছে? 16 তারিখ সকালেই 7টা নাগাদ। আমি জানতাম যাবার আগে তোর ফোন নিশ্চয়ই আসবে। আচ্ছা, আর আমি জানতাম বেরোনোর আগে তুমি আমায় ফোন করবে না। আরে তুই আমার স্বাধীনতায় হিংসে করিস, তাই জোর করে আমার বিয়ে দিতে চাইছিস, তাই না? আরে দাদা, আমি তো শুধু এটুকু চাই তুমি লাইফে সেটেল হয়ে যাও। আর আমার মতে অঙ্কিতা দেবী তোমার জন্য একদম পারফেক্ট। দাদা যা হয়েছে ভুলে যাও সেটা, আর ভবিষ্যতের কথা ভাবো। রোহান, আয় গাড়িতে ওঠ। তবে দাদা, তোমার তো 7টায় বেরোনোর কথা, তাই না? তুমি বেরোওনি এখনো? সব প্রস্তুতি হয়ে গিয়েছে, ডিকিতে জিনিসপত্র ঢুকে গিয়েছে, মা আর রোহন গাড়িতে উঠে পড়েছে। ব্যাস 1 মিনিটের মধ্যে আজমগড়ের উদ্দেশ্যে মার্চ শুরু হবে। আর তার 2 ঘন্টা পর মানে 9টা থেকে দাদাকে ফোন করছি, কিন্তু ফোন নট রিচেবল বলছে। আপনার দাদা আজমগড় যাচ্ছিলেন নিজের বিয়ের জন্য মেয়ে দেখতে। হ্যাঁ স্যার, ওনার নাম অঙ্কিতা। আসলে আমার কাকা যিনি আজমগড়ে থাকেন উনি এই সম্বন্ধ এনেছিলেন, আর এটা আমার দাদার দ্বিতীয় বিয়ে ছিল। আপনার দাদা যাচ্ছিলেন আজমগড়, গাড়িটা পাওয়া যায় বেনারসে জিনিসপত্র ছাড়া। হ্যাঁ স্যার। আমরা মিসিং কেস ডায়েরি করে খোঁজ খবর শুরু করছি। এর জন্য আপনার দাদা, মা আর ভাইপোর ছবি চাই আমাদের। আমরা এই ছবিগুলো সমস্ত পুলিশ স্টেশনে পাঠাচ্ছি, তারপর দেখছি কি রেজাল্ট হয়। থ্যাংক ইউ স্যার। শোনো না, আবার রজনী এটা জানতে পেরে যায়নি তো যে দাদা আবার বিয়ে করছে? পবন ভরদ্বাজ, তার মা আর তার ছেলে রোহন, কি হয়েছিল এই 3 জনের সঙ্গে? কোথায় ছিল এই 3 জন? খুব শীঘ্রই এই সমস্ত প্রশ্নের বাঁধ ভাঙতে চলেছিল। নানা সম্ভাবনা, নানা আলাদা আলাদা অ্যাঙ্গেল বানের জলের মতো ধেয়ে আসতে চলেছিল। সম্ভাবনা আর সন্দেহের এই বান কিছু ফাঁপা সম্পর্ককে মূল সহ উপড়ে ফেলতে চলেছিল। এমনই একজন আত্মীয়া ছিল রজনী, পবনের প্রথম স্ত্রী, রোহনের মা। রজনী হয়তো জানতে পেরেছে, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? ব্যাস এমনি আমার মনে হলো যে আবার আবার কি? পায়েল, তুমি আবার এটা ভাবছো না তো যে রজনী কিছু? না না, সেরকমটা না, শুধু আমার একটু দুশ্চিন্তা হচ্ছে, খুব খারাপ খারাপ চিন্তা আসছে মনে। আবার মা, দাদা আর রোহনের সাথে খারাপ কিছু না হয়ে যায়। 35 বছরের একজন ভদ্রলোক, সঙ্গে 65 বছরের একজন বৃদ্ধা আর একটা বাচ্চা। না স্যার, আমাদের হসপিটালে গত 4 দিনের মধ্যে এরকম কোনো কেস আসেন। পুলিশ আগ্রা থেকে আজমগড় পর্যন্ত রাস্তার পাশের প্রত্যেকটা হাসপাতালে জিজ্ঞাসাবাদ করে। সেই রুটের প্রতিটা পুলিশ স্টেশনেই 3 জন নিরুদ্দেশ হওয়া মানুষেরই ফটো আর ডিটেলস পাঠানো হলো। সেই হাইওয়েতে অবস্থিত প্রতিটা হোটেল আর লজেও চেক করা হলো। স্যার, 0 রেজাল্ট। পবন আর ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জানা যায়নি। পবন আর তার মায়ের ফোন রেকর্ডস বের করো। একজন 35 বছরের লোক, তার সঙ্গে বয়স্ক মা আর 8 বছরের ছেলে। এটা ভেবেই আশ্চর্য লাগছে যে এমনি গাড়িটা ফেলে দিয়ে নিজের ইচ্ছে মতন কোথাও চলে গেল। আর যদি চলেও যায় তাহলে কেন? স্যার, পবন দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছিল। আবার কোনো তিক্ততা নেই তো প্রথম বিয়ে বা দ্বিতীয় বিয়েতে? যদি থেকেও থাকে তাহলে অন্য কোনো শহরে নিজের গাড়ি ফেলে চলে যাবে কেন? আর স্যার, বেনারস একদম অফ রুট, কোথায় আজমগড় কোথায় বেনারস। ওখানে কথা বলেছো? হ্যাঁ স্যার। আমাদের টিম পেট্রোলিং এ ছিল, তখনই ওই বেওয়ারিশ গাড়িটাকে দেখা যায়। গাড়িতে চাবি লাগানো থাকলো, ভেতরে কেউ ছিল না। আমরা অনেকক্ষণ এদিক ওদিক খুঁজি, কিন্তু কাউকেই দেখতে পাইনি। স্যার, খুব অদ্ভুত লাগছে। নিখিল, পবনের ছোট ভাই, 16 তারিখ সকাল 7টায় পবনকে ফোন করে আর নিশ্চিত হয় যে দাদা বাড়ি থেকে বেরিয়েছে কিনা। আর তারপর 2 ঘন্টা পরে মানে 9টায় ও আবার ফোন করে। ও হয়তো চিন্তা করছিল যে ওর ফ্যামিলি ঠিক আছে কি নেই, অথবা এটা কনফার্ম করতে যে
ওরা আদৌ সুস্থ আছে কি না, আর এটা কনফার্ম করার জন্যই ফোন করেছিল। হতে পারে। কুন্দন, বেশি ঘেন্না বা ভালোবাসা দুটোই কিন্তু ক্ষতিকারক। হতে পারে এই মানুষগুলোর হারিয়ে যাওয়ার পেছনে ফ্যামিলিরই কারো হাত আছে। হ্যালো। আমি রজনী বলছি। হ্যাঁ রজনী বলুন, নিখিল বলছি। আমি রোহনের সাথে কথা বলতে চাই। রোহন রোহন তো এখন এখানে নেই। কোথায় গেছে? আমি পবনকেও ফোন করছিলাম, কিন্তু অনেকবার ফোন করলাম, আনরিচেবল বলছে। দাদা, মা, রোহন তিনজন আজমগড় গেছে। দাদার হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে, ওর সাথে যদি তোমার কথা হয় তাহলে বলে দিও আমার সাথে রোহনের কথা বলা। ঠিক আছে। এই সময় রজনীর ফোন করাটা একটু অস্বাভাবিক না? রোহনের সঙ্গে কথা বলতে চাইছিল। দাদার ফোনে পাইনি, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। বুঝতে পারছি না নিখিল, আমার কিচ্ছু ভালো লাগছে না। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, মনে হচ্ছে যেন একটা খুব খারাপ কিছু হতে যাচ্ছে। সাব ইন্সপেক্টর কুন্দন ওঝা, চিত্রপুর পুলিশ স্টেশন, আগ্রা। সাব ইন্সপেক্টর রাকেশ মেহরা বলছি, পদ্মাগড় থানা, এলাহাবাদ থেকে। হ্যাঁ বলুন। আপনারা 3 জন ব্যক্তির মিসিং ফটো সার্কুলেট করেছেন, পবন ভরদ্বাজ ও তার পরিবারের। হ্যাঁ, কিছু জানতে পারলেন ওদের ব্যাপারে? তার মধ্যে যে 8 বছরের বাচ্চা আছে, রোহন ভরদ্বাজ। কি জানতে পারলেন ওর ব্যাপারে? একটু পেশাব করে আসি। শম্ভু, এই রাঘব, এইদিকে সে একটা লাশ পড়ে আছে। আরে তাড়াতাড়ি এসো, দেখো এখানে একটা লাশ পড়ে আছে। ওখানকার সুপারভাইজার আমাদের লাশের খবর দেয়, আমরা বডির কাস্টডি নিই এবং পোস্টমর্টম করাই। বাচ্চাটাকে গলা টিপে মারা হয়েছে, এই দেখুন, স্ট্র্যাঙ্গুলেশন মার্ক। এর মৃত্যু প্রায় 48 ঘন্টা আগে হয়েছে, মানে 16ই এপ্রিলে আগে। হ্যাঁ স্যার, আগ্রা পুলিশ স্টেশন থেকে 3 জন মিসিং এর ফটোগ্রাফ এসছে। ওতে একটা 8 বছরের বাচ্চা আছে, মনে হয় এ সেই, নাম রোহন ভরদ্বাজ। এটা সেই বাচ্চা যাকে আপনারা খুঁজছেন, রোহন ভরদ্বাজ। বাচ্চাটার সাথে ওর বাবা আর ঠাকুমাও ছিল, ওদের কোনো খবর? আগে না, যেখানে আমরা রোহনের লাশ পেয়েছি সেখানকার সমস্ত এরিয়াটা আমরা খুঁজে দেখেছি, ওখান থেকে আর কোনো বডি পাওয়া যায়নি। পবন ভরদ্বাজ, তার মা নন্দিতা ভরদ্বাজ আর পবনের 8 বছরের ছেলে রোহন ভরদ্বাজের নিরুদ্দেশ হওয়ার ঠিক 2 দিন পর রোহনের লাশ পাওয়া যায়। মামলা খুবই গুরুতর হয়ে উঠেছিল। পুলিশের সন্দেহের তীর এবার অন্য প্ল্যানের দিকে ঘুরছিল, যা হয়তো পবনের পরিবারের আজমগড়ে যাওয়ার পাশাপাশি বানানো হয়েছিল। স্যার, পবন আর ওর স্ত্রী নন্দিতা ভরদ্বাজের ফোন রেকর্ডস পেয়েছি। রেকর্ডস কি বলছে? ফোন সুইচ অফ হওয়ার আগে লাস্ট লোকেশন ছিল ইটোয়া। ইটোয়া? ফোনটা সুইচ অফ হয় ইটোয়াতে, আর গাড়িটা পাওয়া যায় বেনারসে, আর রোহনের লাশ পাওয়া যায় এলাহাবাদের জঙ্গলে। মানে পুরো একটা ট্রায়াঙ্গেল। মনে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা আমাদের ধোঁকা দেওয়ার জন্য তৈরি হয়েছে। কুন্দন, একটা কাজ করো, ইটোয়া পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করো, জিজ্ঞেস করো যে পবন আর নন্দিতা দেবীর কোনো খোঁজ পেয়েছে কিনা, আর পদ্মাগড় পুলিশকে বলো যে পবন বাবু আর নন্দিতা দেবীর যেন খোঁজ চালিয়ে যায়। কুন্দন, আমার মনে হচ্ছে যে এই পরিবারের আজমগড় যাওয়ার সাথে সাথে কেউ এই ট্রায়াঙ্গেলটারও প্ল্যান করেছিল। পবন ভরদ্বাজ আর নন্দিতা ভরদ্বাজকে খোঁজার জন্য এলাহাবাদের বাইরের এলাকাতেও একটা ম্যাসিভ সার্চ অপারেশন শুরু করা হলো। একদিকে পুলিশের যেমন আশা ছিল যে তারা তাদের জীবিত খুঁজে পাবেন, তেমনি অন্যদিকে তাদের এটাও আশঙ্কা ছিল যে হয়তো তাদের এই আশা পূর্ণ হবে না। কে মেরেছে আমার রোহনকে? রোহনের বডি পুলিশ আউটার এলাহাবাদে পেয়েছে। পবন কোথায় নিখিল? দাদা আর মায়ের এখনো কোনো খোঁজ পাইনি। ও কোথায় লুকিয়ে বসে আছে? ও কেন করলো আমার ছেলের সাথে এরকম? এটা তুমি কি বলছো?
কেন মারলো ও আমার ছেলেকে? কেন মারলো ও? রোহনের সাথে এরকমটা কি করে করলো? রোহন দাদারও ছেলে ছিল, আর 4 বছর বয়সে তুমি ওকে ছেড়ে চলে গেছিলে, যখন ওর তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি ভেবেছিলাম তুমি মা, তাই তোমার জানাটা প্রয়োজন, সেজন্য ফোন করেছি। কিন্তু তোমার এসব বলতে লজ্জা করছে না? আমার রোহনকে কেউ মেরে ফেলেছে মা। আমার ছোট ছেলেটাকে মেরে ফেলেছে। রোহন, তুই কোথায় গেলি? স্যার, আমরা কিছু বুঝলাম না। তোমার দাদা যে আজমগড় যাচ্ছেন সেটা আর কে জানতো? আমি, আমার স্ত্রী আর গোবর্ধন কাকা, যার বাড়িতে যাওয়ার কথা ছিল ওদের। আর অঙ্কিতা তার পরিবার? আগে হ্যাঁ স্যার। কিন্তু তোমার দাদার বিয়েটা ওর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছিল নাকি? একদমই না স্যার। এই সম্বন্ধটা আসতে দাদা একটু হেজিটেট ফিল করছিল দ্বিতীয় বিয়ে করার জন্য। তারপর দাদা ভাবনা চিন্তা করলো আর হ্যাঁ বলে দিল। এই প্ল্যানটাও খুব ভাবনা চিন্তা করেই করা হয়েছে। প্ল্যান? কিরকম প্ল্যান স্যার? আমাদের এটা মনে হয় যে তোমার দাদার আজমগড় যাওয়ার প্ল্যানের সঙ্গে সঙ্গে কেউ হয়তো আরেকটা প্ল্যান করেছিল। প্রত্যেক অপরাধের পেছনে একটা কারণ থাকে, এটার পেছনেও আছে, কিন্তু আমরা ঠিক করে বুঝতে পারিনি। তোমার ভাইপোকে মেরে ফেলা হয়েছে, তোমার দাদা আর মা মিসিং রয়েছেন, তোমার ভাইপোর লাশ অন্য কোথাও পাওয়া গেল, তোমার দাদার গাড়িটা অন্য কোথাও, মা আর দাদার ফোন সুইচ অফ হলো আরেক জায়গায়। এটা তো বোঝাই যাচ্ছে যে প্ল্যানটা অনেকদিন আগে থেকেই বানানো হয়েছিল। একটা বড় প্ল্যান, একটা বিশাল কোনো লাভ ওঠানোর জন্য। তোমার ভাইপোকে মেরে ফেলে তোমার মা আর দাদাকে গায়েব করে দিয়ে কার লাভ হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ কুন্দন, বলো। স্যার, এই পবন ভরদ্বাজের সম্পত্তি কোনো সোনার খনি থেকে কম নয়। বাংলো আর বাগান সব মিলে টোটাল ভ্যালু প্রায় 5 কোটি টাকা হবে। সম্পত্তিটা কার নামে? সব সম্পত্তি পবন আর নিখিলের বাবা পুরুষোত্তম ভরদ্বাজের নামে। যেহেতু উনি কোনো উইল করেননি, কিন্তু বোঝাই যাচ্ছে সম্পত্তিতে 2 ছেলের ভাগ আছে, আর রোহনেরও থাকবে। নিখিল, তোমার মা আর বড় ভাই কোথায়? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি ওদের মিসিং কমপ্লেন করিয়েছিলাম। কিচ্ছু ভুলিনি, আর এটাও ভুলিনি যে তোমার দাদার জন্য 16 এপ্রিল খুব বেশি চিন্তা হচ্ছিল তোমার। সকাল 7টার সময় এটা জানবার জন্য ফোন করেছিলে যে তোমার দাদা বাড়ি থেকে বেরিয়েছে কিনা, আর তার ঠিক 2 ঘন্টা পরে এটা জানবার জন্য ফোন করেছিলে যে তারা কোথায়। ফোন ট্রাই করা কি কোনো দোষের? একদম দোষের নয়, কিন্তু ডিপেন্ড করে এই ব্যাপারটার উপর যে ফোনটা কোন উদ্দেশ্যে করা হচ্ছে। উদ্দেশ্য আবার কি হতে পারে স্যার? আমার দাদার জন্য চিন্তা হচ্ছিল ব্যাস। দাদার জন্য না সম্পত্তির? এই কি বাজে কথা বলছেন আপনি? দেখুন, আমার ভাইপো মারা গেছে, আমার মা দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি ওদের খোঁজার বদলে আমার উপরেই সন্দেহ করছেন। 5 কোটি একটা বিশাল বড় ব্যাপার, যে কোনো কারুর মন লালসায় ভরে যেতে পারে। স্যার, এসব কি বলছেন আপনি? আমার স্বামী সিআরপিএফ এর অফিসার, ভালো মাইনে পায়, আর তাছাড়া বাগানের সমস্ত লাভ তো দাদার কাছেই যায়। ওর কাছে টাকার থেকেও সম্পর্ক অনেক দামি। ও খুব ভালোবাসে নিজের দাদাকে। ওনার বিয়ে যখন ভেঙে গিয়েছিল তখন ওই সামলেছিল। বাগানের লাভ আর সম্পত্তির ওপর ওর কোনো লোভ নেই, আর না ছিল। সম্পত্তি নয়, দাদাকে নিয়ে চিন্তা হচ্ছে। বাগানের ফল বিক্রি করে যত টাকাই আসে দাদা নেশা করে উড়িয়ে দেয়। অনেকবার সংসার চালাতে মাকে আমিই টাকা পাঠিয়েছি। দেখুন স্যার, আপনি যা ভাবছেন সব ভুল। ভুলটা তো সেই সব মানুষদের হয় নিখিল, যারা জমির একটা টুকরোর জন্য নিজের লোককে কেটে টুকরো করতেও ছাড়ে না। আর এটা আমরা একটা দুটো নয়, অনেক কেসেই দেখেছি। আপনি আমার মা আর আমার দাদাকে খুঁজুন, আর এটা জানার চেষ্টা করুন আমার ভাইপোকে কে মেরেছে। আপনি আপনার কাজটা ঠিক করে করুন, পুরো দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে এড়িয়ে যাবেন না। এরকম অভিযোগও আমরা অনেক কেসে শুনেছি যে আমরা আমাদের কাজটা ঠিক করে করছি না, শর্টকাট নিচ্ছি। বসো বসো। আমরা এটা খুব ভালো করে বুঝে গেছি নিখিল যে তুমি কতটা দায়িত্ববান ভাই, কতটা দায়িত্ববান ছেলে। তবুও তোমার এটা জেনে রাখা উচিত যে তোমার দাদার দ্বিতীয় বিয়ের প্ল্যানের সঙ্গে সঙ্গে আরেকটা প্ল্যানও তৈরি হয়েছিল।
আর যে কারণে এইসব হয়েছে, তবে যা কিছুই হোক না কেন, আমরা ওই দ্বিতীয় প্ল্যানের পর্দা ফাঁস করবই। এটা আবার কি? ডিভোর্স পেপার। আমি সই করে দিয়েছি, যখন তুমি সম্পূর্ণভাবে জ্ঞানে চলে আসবে তুমিও করে দিও। আমি চলে যাচ্ছি। রজনী, রজনী, আরে বাবা, হলোটা কি? শোনো, বলবে তো? আরে এই কোথায় যাচ্ছ তুমি? রজনী শোনো, এই এসব কি হচ্ছে? মা, 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 আরে রজনী এটা করছে কি বলো তো? এখন হুঁশ এলো তোর? রজনী হঠাৎ এভাবে কেন চলে গেল? হঠাৎ করে কিছুই হয়নি পবন, অনেকদিন ধরেই তো হুমকি দিচ্ছিল। ও তো একেবারে মাথায় চড়ে বসেছিল। কিন্তু এটা তুই কি করে দেখবি? তুই তো তোর নেশায় মত্ত ছিলি, না তো আমার কথা তুই শুনতে পাচ্ছিলি, আর না তো ওর হুমকি। কিন্তু ও কিভাবে রোহনকে ছেড়ে যেতে পারে? কাল রাতেই ও আমাকে বলে দিয়েছিল যে ও তোকে ডিভোর্স দিচ্ছে। স্যার, নিখিলের ফোন রেকর্ড স্ক্যান করেছি, সন্দেহ করার মতো কিছু পাইনি। পদ্মাগড় পুলিশ জানালো কিছু? না স্যার। এই ব্যাপারটা চান্স খুবই কম যে পবন আর তার মা নন্দিতা দেবী এখনো বেঁচে আছেন। তবে হ্যাঁ, গায়েব হয়ে যাওয়ার প্ল্যানটা ওদের নিজেদের হলে অন্য কথা। কিন্তু স্যার, ওরা এমন করবে কেন? পবন নিজের ছেলেকে মেরে কি বা পাবে? আর ও যদি এটা ভেবেও থাকে, তাহলে ওর মা এতে সায় দিল কেন? পবন ওনার নাতি ছিল। এই কেসটায় না কোনো সাসপেক্ট না কোনো উদ্দেশ্য সামনে আসছে। ধরে নিচ্ছি যে প্রপার্টি কোনো ব্যাপার নয়। তবে কি দ্বিতীয় বিয়েটা ওদের গায়েব হয়ে যাবার পেছনের কোনো কারণ? স্যার, আমরা দ্বিতীয় বিয়ের পয়েন্টটাই যদি ভাবি, তাহলে দুজন মহিলার সবচেয়ে বেশি লাভ হতে পারে। এক পবনের এক্স ওয়াইফ রজনী, আর দ্বিতীয় ওর হবু স্ত্রী অঙ্কিতা। হতে পারে দুজনের কাছেই মোটিভ আছে। রজনীর হয়তো তার এক্স হাজবেন্ডের দ্বিতীয় বিয়ের কথা শুনে রাগ হয়েছিল। আবার এটাও হতে পারে যে অঙ্কিতার জীবনে অন্য কোনো পুরুষ আছে, আর ওর ওপরে এই বিয়েটা জোর করে চাপানো হচ্ছিল। আমার নিখিলের সঙ্গে কথা হয়েছে। পবন আর তার মায়ের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এক্স ওয়াইফ এবং হবু স্ত্রী দুজনকেই সন্দেহ করা যায়। একটা কাজ করো, এক্স ওয়াইফ রজনীর ফোন রেকর্ডস বার করো। আগে ওকে জিজ্ঞেস করবো। স্যার, আজমগড়ে আমাদের কোনো লোক আছে? একজন আছে স্যার, চাঁদু। ওকে বলো অঙ্কিতার ঠিকুজি বার করতে। খোঁজ নিতে বলো বিয়েটা তার নিজের ইচ্ছে করছিল নাকি জোর করে। নো স্যার, এখনো ওদের কোনো খোঁজ পাইনি। আর আমার বিশ্বাস যে ওদের দুজনকে পাওয়া যাবে জীবিত। হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, কিন্তু তুমি ভেঙে পড়ো না। তুমি চাইলে ইনভেস্টিগেশন স্পিড আপ করার জন্য আমি হাইয়ার অথরিটির সঙ্গে কথা বলতে পারি। থ্যাংক ইউ স্যার, কিন্তু তার প্রয়োজন হবে না। ছুটির চিন্তা একদম করবে না। আই উইল টেক কেয়ার অফ দ্যাট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেই পারছি না পায়েল, কে এরকম করতে পারে। নিখিল, আমার মনে হয় যে রজনীর এই ব্যাপারটা হয়তো ভালো লাগেনি যে দাদা আবার বিয়ে করতে যাচ্ছিলেন। সত্যি বলতে কি, আমি তো বুঝতেই পারছি না নিখিল,
যে একজন মহিলা ডিভোর্স দিয়ে নিজের 4 বছরের ছেলেকে ছেড়ে কি করে চলে যায়? না তো ক্ষতিপূরণ চেয়েছিল আর না রোহনের কাস্টাডি। আমার মনে হয় যে মনের ভেতরেও রাগটা পুষে রেখেছিল, আর যখন দাদার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারলো তখন সেটা সহ্য করতে পারেনি। আপনি আমার সাথে কি কথা বলতে চান? রজনী দেবী, আপনার ছেলেকে মারা হয়েছে আর আপনার এক্স হাজবেন্ড নিখোঁজ। ঠিকই বলেছেন আপনি। এক্স হাজব্যান্ড, 4 বছর আগে আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। এখন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর আপনার ছেলের সাথে? ও তো আর এই পৃথিবীতে নেই। আর ওর খুনিকে ধরার জন্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আমার কাছে আপনাদেরকে বলার মতো কিছুই নেই। সেটা আমরা জেনে নেব। আপাতত এটা বলুন, কালকে আপনি নিজেই আসবেন নাকি টিম পাঠাবো আপনাকে নিয়ে আসার জন্য? আমি জানি আপনারা জিজ্ঞাসাবাদের বাহানায় ডেকে প্রশ্নের জালে আমাকে ভাসাবেন, আর এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে সবকিছু আমিই করেছি। আর মার্ডার কেসের সাথে যুক্ত সকলকে আমরা জিজ্ঞাসাবাদ করি। এটাকে রুটিন এনকোয়ারি বলে। হয়তো আপনার থেকে এমন কোনো ইনফরমেশন পেলাম যেটা আমাদের এই কেসটা সলভ করতে সাহায্য করবে। এবার বলুন, আপনি কি আমাদের সাহায্য করবেন নাকি আপনার থেকে জোর করে সাহায্য নিতে হবে? পুলিশ ফোন করেছিল? হ্যাঁ, ওনারা আমাকে কিছু প্রশ্ন করতে চান, কাল ডেকেছেন। মা, রোহনের শেষ কৃত্যের ব্যাপারে ওরা কি বললো? ওনারা এটাই চান যে পবনই রোহনের চিতায় আগুন দিই, কিন্তু যতক্ষণ সবাইকে পাওয়া না যাচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে। পবনকে ছেড়ে আসার সিদ্ধান্তটা তোর একদম ঠিক ছিল। ওই মানুষটা, ওর সংসার তোর উপযুক্ত ছিল না। অনেক কিছু ভোগ করেছিস তুই ওখানে, কিন্তু মারে রোহনকে ছেড়ে আসাটা উচিত হয়নি। ও বেচারির কি দোষ ছিল বলতো? ঠিকই বলেছো বাবা তুমি। এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করে ফেলেছি। আমার ওকে ওখানে রেখে আসাটা উচিত হয়নি। এই রজনীর ক্যারেক্টার তো বুঝতে পারছি না। এই রজনীর তো আমাদের সাপোর্ট করা উচিত। ওরই ছেলেকে মারা হয়েছে, ও আমাদের কোশ্চেনিংকে এত ভয় পাচ্ছে কেন? আমারও এই ব্যাপারটা অদ্ভুত লেগেছে। ওকে কড়া করে বুঝিয়েছি, কালকে নিশ্চয়ই আসবে। নিখিলের ব্যাপারে কিছু জানা গেছে? না স্যার, নিখিলের ব্যাপারে যাকেই জিজ্ঞাসা করেছি বলেছে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল। আর অঙ্কিতা, তার কার সঙ্গে সম্পর্ক ছিল? স্যার, চাঁদু বলল যে অঙ্কিতা খুব সাদাসিধে মেয়ে। স্যার, এই অঙ্কিতা গ্র্যাজুয়েট স্যার, কম্পিউটারের একটা কোর্সও করেছে। আজমগড়ে একটা ছোট্ট কোম্পানি আছে, ওখানে চাকরি করে। এইসব চক্কর ফক্কর তো অনেক দূরের ব্যাপার। কোনো ছেলের সঙ্গে ওর বন্ধুত্বও নেই। অফিসে কারোর সাথে বন্ধুত্ব অথবা কলেজে? সেরম কিছু তো জানতে পারেনি স্যার। ওর বিয়েটা তোর মা বাবাই ঠিক করেছিল। কিন্তু স্যার, একটা কথা আমি বুঝতেই পারছি না স্যার। কি? এই যে পবন ভরদ্বাজ, যে 8 বছরের বাচ্চার বাবা, দ্বিতীয়বার আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। কিন্তু এই যে অঙ্কিতা, 27 বছরের শিক্ষিত সুন্দরী মেয়ে, কি করে একজন ডিভোর্সি লোকের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে গেল? ব্যাপারটা এরকম নয় তো পবন আর অঙ্কিতা দুজনে মিলে এই প্ল্যানটা করেছে? কারণ হতে পারে যে অঙ্কিতা পবনকে বলেছিল ওর আগের বাচ্চা চাই না, আর রোহনকে রাস্তা থেকে সরানোর জন্য ওরা এই প্ল্যানটা করেছিল। আর পবন নিজের থেকেই গায়েব হয়ে গেল যাতে কেউ সন্দেহ না করে। মানে বাচ্চাটাকে কেউ চায় না? মা তো আগেই বাচ্চাটাকে ছেড়েছিল, আর বাবার মনে হলো বাচ্চাটা দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কাটা, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিল। আমরা শুধু বাচ্চাটারই বডি পেয়েছি। হতে পারে যে পবন বাবু আর তার মা নন্দিতা দেবী কোথাও লুকিয়ে রয়েছেন, আর কিছুদিন পর মামলা ঠান্ডা হয়ে গেলে কোনো একটা অদ্ভুত গল্প বলে সামনে আসবে। সত্যি কি এমন কিছু ঘটেছিল যেরকমটা পুলিশ ভাবছিল? পবন আর তার মা কি জেনে বুঝেই নিরুদ্দেশ হয়েছিল? দুটো প্ল্যানই কি পবন বানিয়েছিল? এই সব প্রশ্নের উত্তর পুলিশ 24 ঘন্টার মধ্যে পেয়ে গেল। সাব ইন্সপেক্টর মনীষ দুবে বলছি, আউটার লখনৌ পুলিশ স্টেশন থেকে। হ্যাঁ মনীষ বাবু, বলুন। কয়েকদিন আগে আপনারা আমাদের 3 জনের ছবি পাঠিয়েছিলেন। ওই 3 জনের মধ্যে 2 জনের ব্যাপারে আমরা আজ খোঁজ পেয়েছি। কোথায় পেয়েছেন ওদের? আগে আমরা নন্দিতা ভরদ্বাজের দেহটা পাই। স্যার, এখানে আরো একটা লাশ পাওয়া গেছে। কোথায়? ওইদিকে। ওই 2 জনের মোবাইল ফোন ওদের বডির পাশেই পাওয়া গেছে। কিন্তু মোবাইল ফোনে একটা ব্যাপার ছিল যেটা আমাদের অদ্ভুত লেগেছে। স্যার, এই ফোনটা পাওয়া গেছে। দুটো মোবাইল ফোনের সিম কার্ড স্লটে সিম কার্ড তো ছিল,
কিন্তু উল্টো করে ইনসার্ট করা হয়েছিল। আমাদের মনে হয় এটা ইচ্ছে করেই করা হয়েছিল। স্যার, পবন আর ওর মাকে গুলি করে মারা হয়েছে। দুজনের মাথার পেছনে গুলির দাগ আছে। মৃত্যু কবে হয়েছে? স্যার, পোস্টমর্টেম হয় 22 তারিখ, আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর পর 72 ঘন্টার বেশি কেটে গেছে। বডিগুলোতে পচন ধরে গেছে, তাই এক্সাক্ট ডেট বলাটা মুশকিল। হতে পারে এই দুটো মার্ডারই 16 এপ্রিলই হয়েছে। এই কেসটা প্রথমে ছিল 3 জনের মিসিং কেস, তারপর একটা মার্ডার, দুটো মিসিং, আর এখন ট্রিপল মার্ডার কেস হয়ে গেছে। পবন আর ওর মায়ের মোবাইলে সিম যেভাবে উল্টো করে লাগানো হয়েছে, তাতে মনে হয় খুনি এই কাজ করেছে। প্ল্যানটা খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে। খুব চালাক চতুর লোক এই কাজটা করেছে। নিখিল, কি হয়েছে? পুলিশ মার দাদা লাশ পেয়েছে, কেউ ওদের গুলি করেছিল। 8 বছরের রোহনের মৃত্যু সবাইকে চমকে দিয়েছিল, কিন্তু যখন জানা গেল যে 3-3টে মানুষকে খুন করা হয়েছে, তখন এই খবর শুধু ভিকটিমের পরিবারকেই নয়, বরং পুরো শহরকেই শোকাচ্ছন্ন করে দিল। সবাই শোকাচ্ছন্ন ছিল, সবাই দুঃখী ছিল, কিন্তু এর মধ্যে কে সত্যি সত্যি মন থেকে দুঃখী হয়েছিল আর কে দুঃখী হওয়ার নাটক করছিল? পবন ভরদ্বাজ আর তার মায়ের লাশ পাওয়ার পর একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছিল যে তারা দুজনও এই ঘটনার ভিকটিম ছিল। কিন্তু এরকম নয় তো যে প্ল্যান উল্টো হয়ে গিয়েছিল, শিকারী নিজেই শিকার হয়ে গিয়েছিল। আমরা এমন বহু কেসেই দেখেছি যে এমন লোক অপরাধী হিসাবে সামনে উঠে আসে যাদের দেখে বিশ্বাসই করা যায় না যে এই লোকটা এত দূর পর্যন্ত নামতে পারে। আপাতত অপরাধী একটা দুঃখের মুখোশ পরে শান্তিতেই দিন কাটাচ্ছে, কিন্তু এই মুখোশ খুলবে আর খুনির পর্দা ফাঁস হবে আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আবার দেখা হবে, ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.